ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের একটি প্রবন্ধ, লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল। ৩ নম্বর ভিডিও বা শেষ ভিডিওটি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে মেয় মেয় করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্দামায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? যে প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করে আমি ঘুরে বেড়াই, অর্থাৎ বিড়াল বা বিড়াল শ্রেণীর মানুষরা নানাভাবে তাদের অভাব অভিযোগ জানায়, কিন্তু তারা কিছুই পায় না। যেমন বিড়াল মাছের কাঁটা, পাতের ভাত তাদেরকে দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে নর্দমায় ফেলে দেওয়া হচ্ছে, তাকে ডেকে দেওয়া হচ্ছে না। তাদের অন্যদের পেট ভরা, অর্থাৎ বিড়ালের বিপরীতে যারা রয়েছে তাদের পেট ভরা, তাই তারা পেটের ক্ষুধা, অন্যের পেটের ক্ষুধা তারা কিভাবে জানবে? দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি, কে হইবে? বলা হচ্ছে যে দরিদ্রের জন্য কারো দুঃখ বা কষ্ট হয় না। একজন রাজা, সে যদি বিপদে পড়ে তাহলে সবাই সে রাজার বিপদে সমব্যথী হয়, তার জন্য কষ্ট পায়, রাত্রে হয়তো ঘুম হয় না, কিন্তু ছোট লোকের দুঃখে কেউ কাতর হতে চায় না। দেখো, যদি অমুক শিরোমণি বা সমাজের মাথা বা অমুক ন্যায়ালঙ্কার, ন্যায় শাস্ত্রে বা বিভিন্ন শাস্ত্রে পণ্ডিত, সে যদি এসে তোমার দুধটুকু খেয়ে যেত, তবে তুমি কি তাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আইতে? অর্থাৎ সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি, সে যদি চুরি করত, তাহলে কিন্তু তাকে কিছু বলা হতো না। বরং জোরহাত করে বলিতে, আর একটু কি আনিয়া দিব? জোরহাত করে বলতে যে আর একটু কি এনে দেব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাদের ক্ষুধা বেশি? তারা পণ্ডিত বা মান্য লোক, গণ্যমান্য লোক দেখে তাদের খিদে কি বেশি হতে পারে? পেট তো সবারই সমান, তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, যার অনেক আছে তাকে আরো দাও, এটাই হলো মনুষ্য জাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তার দণ্ড করো। ছি ছি! যাকে খেতে দাও তার হয়তো খাওয়ার প্রয়োজন নেই, তার জন্য তুমি ভোজের আয়োজন করছো, খাবার আয়োজন করছো। আর যে ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, তার জন্য কিছুই নেই, তাকে চোর বলে তাকে দণ্ড করো। এটা কি উচিত? এই প্রশ্নটা কিন্তু বিড়ালের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রেখেছেন। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেয় মেয় করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি। বিভিন্ন জায়গায় আমরা মেয় মেয় করে চিৎকার করছি, কেউ আমাদিকে মাছের কাঁটাটা ফেলিয়া দেয় না। যদি কেহ যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, অর্থাৎ তোমাদের আদরের বিড়াল হতো, গৃহমার্জার হইয়া মানে বাড়িতে থাকতো, বাড়ির সমস্ত কিছু খেতে পারত, বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। এখানে এই প্রসঙ্গে, অর্থাৎ গৃহমার্জার মানে বাড়ির আদরের বিড়ালের প্রসঙ্গে বলা হয়েছে বৃদ্ধের নিকট যুবতী ভার্যা, অর্থাৎ যিনি বৃদ্ধ বয়সে অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন, তার কাছে সেই যুবতী ভার্যার বা তার যে ভাই, তার কিন্তু যথেষ্ট গুরুত্ব। বা মূর্খ ধনী, যে টাকা পয়সা হয়তো খুব করেছে, তার তার কাছে যে সমস্ত মোসাহেব যারা রয়েছে, অর্থাৎ তার কথা শুনে চলে, তার হ্যাঁতে হ্যাঁ মেলায়, নাতে না মেলায়, সেই মূর্খ ধনী, তার কোনো জ্ঞান পাণ্ডিত্য কিছু নেই, কিন্তু তার কাছে যারা খেলে, শতরঞ্জ খেলোয়াড় যারা দাবা খেলছে, তার কাছে কিন্তু যথেষ্ট গুরুত্ব আর কি। তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব পায়, কারণ সেই দাবা খেলোয়াড়রা এই মূর্খ ধনীর প্রত্যেকটা কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়, নাতে না মেলায়, অর্থাৎ এইভাবে কিন্তু তারা গুরুত্ব পায়। এই প্রসঙ্গে, গৃহমার্জারের প্রসঙ্গে, এই বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারলে তবেই গুরুত্ব পাওয়া যায় বলে বলা হয়েছে। তার লেজ ফুলে, অর্থাৎ সেই সমস্ত বিড়ালদের লেজ ফুলে যায়, অর্থাৎ খেয়ে বেশ নাদুস নুদুস চেহারা হয়, গায়ে লোম হয়। তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হইয়া পড়ে, অর্থাৎ তাদের রূপের ছটা দেখে অনেক মার্জার যেন তাদের প্রণয় প্রার্থী হয় বা প্রেমে পড়ে, বলা হয়েছে, যেন কবি হয়ে পড়ে সেই সমস্ত ভাব দেখে, তাদেরকে দেখে। আর আমাদিগের দশা দেখো, আর আমাদের দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, আর আমরা ঠিক করে খেতে পাই না দেখে উদর কৃশ, অর্থাৎ পেট যেন ছোট হয়ে গেছে, রোগা হয়ে গেছে, পেট পড়ে রয়েছে কোথায়, শরীরের অস্থি হাড়গুলো দেখা যাচ্ছে, পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনত, লেজ যেন ঝুলে পড়েছে, দাঁত বাহির হয়ে দাঁত বের হয়ে গেছে, জিহ্বা ঝুলে পড়েছে। অবিরত আহারাভাবে ডাকিতেছি মেয় মেয়, খেতে পাই না দেখে ম্যাও ম্যাও করে ডাকতে থাকি। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নইলে চুরি করিব। আমাদের এই পৃথিবীর প্রত্যেকেই সমান হয়ে
পৃথিবীতে জন্মায়, কেউ তো কোনো শৃঙ্খল দিয়ে আবদ্ধ নয়, প্রত্যেকেই সমান হয়ে জন্মায়। তারপরে কেন এই ধরনের দাসত্বের শৃঙ্খল বা এরকম শ্রেণীভেদ কেন থাকবে? প্রত্যেকেই তো মুক্ত হয়েই পৃথিবীতে জন্মায়, তারপরে কেন এইরকম শ্রেণীভেদ থাকবে? এটাই বলতে চাইছে। খাইতে দাও নাইলে চুরি করিব, যদি খেতে না দাও তাহলে আমাদের কিন্তু অধিকার আছে, আমরা চুরি করে, জোর করে চুরি করে খাবো। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? আমাদের এইরকম পরিস্থিতি দেখে, আমাদের ম্যাও ম্যাও আওয়াজে তোমাদের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? চোরের দণ্ড আছে, আর তোমরা যে নির্দয়ভাবে আমাদের সাথে ব্যবহার করছো, তার কি কোনো দণ্ড নেই? তার কি কোনো শাস্তি নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, আর ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? ধনী যে কৃপণতা করছে তার কেন দণ্ড নেই? আর আমরা চুরি করে খাচ্ছি তার জন্য দণ্ড দিচ্ছ? তুমি কমলাকান্ত দূরদর্শী, তুমি দূরদর্শী। কমলাকান্তকে যেন ব্যঙ্গ করেই বা এইভাবেই ব্যঙ্গ করা হচ্ছে বা বলা হচ্ছে যে তুমি তো দূরদর্শী, অনেক দূর পর্যন্ত দেখতে পারো, ভবিষ্যৎ দেখতে পারো। কেননা আফিংখোর। কেন বলা হচ্ছে? কমলাকান্ত যেহেতু আফিং খায়। এই আফিং প্রসঙ্গে একটু বলে রাখি যে আফিং বা অপিয়াম, ইংরেজি অপিয়াম শব্দ থেকে কিন্তু এই আফিং শব্দটা এসছে। এটি এমন একটি জিনিস যার চাষ কিন্তু বৈধ নয়, বিভিন্ন জায়গায় কিন্তু চাষ করা যায় না। আফিং যে ফলটা, সেটা যখন পরিপক্ক হয় অর্থাৎ পেকে যায়, তখন তার গায়ে ব্লেড দিয়ে চেরা হয়, এবং তারপর তার থেকে যে রস বেরোয়, পরবর্তী সময় সেই রসটাকে বা সেই জিনিসটা যখন জমে যায়, সেটা সংগ্রহ করা হয় এবং তার থেকে হেরোইন বা এই ধরনের মারাত্মক নেশাদ্রব্য তৈরি হয়। এবং আফিং ফলটা, সেই ফলটার যে বীজ থাকে, সেই বীজটা থেকে কিন্তু পোস্তদানা পাওয়া যায়, এবং সেই পোস্তদানা আমাদের রান্নার কাজে কিন্তু লাগে। সরকারিভাবে নিয়ম করে কিন্তু এটা চাষ করা হয়, কিন্তু ব্যক্তিগতভাবে কখনোই এটা চাষ বৈধ নয়। এই আফিং একটা সময়ে মানুষের নেশাদ্রব্য ছিল, এই আফিং এর নেশা অনেকেই করতো, এবং আফিং এর নেশা এই কমলাকান্ত চক্রবর্তীও করতো। তো আফিং খেয়ে সে যেন দিব্য দৃষ্টি লাভ করতো। তুমি কি দেখতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? ৫০০ দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে ৫০০ লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? ৫০০ দরিদ্রকে বঞ্চিত করে একজনই কেন সমস্ত কিছু সংগ্রহ করে রাখবে? অর্থাৎ সমাজের ধনী শ্রেণী টাকা পয়সাকে পুঞ্জীভূত করে রেখেছে, নিজের হাতে রেখেছে, প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, আর এক শ্রেণীর হাতে কোনো টাকা নেই। সেই কথাই যেন বলা হচ্ছে। যদি করিল তবে যে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? সে না হয় টাকা সঞ্চয় করলেও ঠিক আছে, কিন্তু তারপরে যদি উদ্বৃত্ত থাকে, তাহলে সে অতিরিক্ত জিনিস দরিদ্রের মধ্যে কেন দেবে না? দরিদ্রকে কেন দেবে না? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহা নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য পৃথিবীতে কেউ আসে না। এই যে একটা বড় কথা, সামাজিক অসাম্যের মূলে যে আঘাত করা হচ্ছে, যে অনাহারে মরতে পৃথিবীতে কেউ আসেনি। আমাদের প্রত্যেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি, কোনো শৃঙ্খলা আমাদের মধ্যে নেই। আমরাও স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। এই বিড়ালের মাধ্যমে এই কথাটা যেন আহ লেখক বলছেন। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে। উল্টো দিকে যারা অবস্থান করে, অর্থাৎ সমাজের যারা ধনী শ্রেণী, তারা এই দরিদ্রের এই সাম্যাবস্থা, যে ইকুয়াল সবাই আমরা, এই কথাটা একদমই মানবে না। যারা ধন সঞ্চয় করছে, টাকা পয়সা করছে, তারা অকাতরে সবার মধ্যে সেটা তো বিলিয়ে দিতে আসেনি, তারা সেটা করবে না, সেই কথাটাই যেন কমলাকান্তের মধ্য দিয়ে ফুটে উঠছে। এই কথাটা, এই বিড়ালের এই সোশিয়ালিস্টিক কথা, অর্থাৎ সমাজে সাম্যাবস্থা প্রতিষ্ঠার কথা সে সহ্য করবে না। তাই বললাম, থামো থামো মার্জার পণ্ডিতে, বড় তো পণ্ডিত হয়ে গেছো, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সমাজের সোশ্যালিজম বা উৎপাদনের মালিকানা আহ রাষ্ট্রের হাতে থাকবে, এবং সেই মালিকানা প্রত্যেকের মধ্যে সমানভাবে বন্টিত হবে। এই কথাটাই এই সোশ্যালিজমে বলা হয় বা সাম্যবাদী ভাবনা চিন্তায় বলা হয়। সেই সাম্যবাদী ভাবনা চিন্তার কথা যেন এই বিড়ালের মধ্য দিয়ে বলা হচ্ছে, এবং তাকে সমালোচনা করছে কমলাকান্ত। বলছে, তোমার কথাবার্তা বেশ সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। সমাজে তো তাহলে বিশৃঙ্খলা চলে আসবে যদি কেউ টাকা পয়সা সঞ্চয় করতে না পারে এবং সমস্ত সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন হয়, সমাজে কি শৃঙ্খলা থাকে? যারা ধনী শ্রেণী তারা কিন্তু এই কথাই বলবে। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেউ আর ধন সঞ্চয় যত্ন করিবে না, তাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। যদি কেউ টাকা পয়সা সঞ্চয় করতে না পারে, তাহলে তো আর চোরের জ্বালায় যদি টাকা পয়সা রাখতে না পারে, তাহলে তারা ধন সঞ্চয় করবে কিভাবে? তাহলে সমাজের উন্নতি নেই। অর্থাৎ সমাজ যেন এই ধনী শ্রেণীকে নিয়ে, সমাজে যারা ধনী শ্রেণী আছে তাদের টাকা পয়সা না বাড়লে যেন সমাজের উন্নতি হয় না, এটাই বলতে চাইছেন। মার্জার বলিল, না হইলেও তো আমার কি? সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি?
আমি বুঝাইয়া বলিলাম, সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল, আমি যদি খাইতে না পাইলাম তো তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? সমাজের উন্নতি তো আমরা দেখতে পাচ্ছি না, তাই এইরকম সমাজের উন্নতি নিয়ে আমার কোনো কাজ নেই। বিড়ালকে বুঝানো দায় হলো তাকে বোঝাতে পারছি না, কারণ সে যথেষ্ট মানে বুঝতে পারে আর কি, যে বিচারক বা নৈয়ায়িক যে বিচার করতে পারে, যার মধ্যে বিচার বোধটা আছে, যে ন্যায়শাস্ত্র বা তর্কবিদ্যায় দক্ষ, যাকে তর্কে হারানো যায় না, কস্মিনকালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জা সুবিচারক এবং সুতার্কিক, সে ভালো তর্ক করতে পারে এবং সুবিচারক, ভালোভাবে যে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করতে পারে। সুতরাং না বুঝার পক্ষে আর অধিকার আছে, সে যে না বুঝে যে তর্ক করছে সেটা অধিকার আছে, সেটা কমলাকান্ত স্বীকার করে নিচ্ছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। বলছে সমাজের উন্নতিতে দরিদ্রের অত প্রয়োজন নেই, কিন্তু ধনীদের দরকার আছে, তাই চোরকে দণ্ড দিতেই হবে। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাতে আমার আপত্তি নাই, চোরকে এই অপরাধে ফাঁসি দাও, কিন্তু তার সাথে আরেকটা নিয়ম করতে হবে, যে বিচারক চোরের সাজা দেবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। যে বিচারক এই চোরকে সাজা দেবেন, অর্থাৎ বিড়ালকে সাজা দেবেন, তাকে 3 দিন না খেয়ে থাকতে হবে। তাতে যদি তার চুরি করে খেতে ইচ্ছে না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বলছে তুমি আমাকে লাঠি নিয়ে মারতে এসেছিলে, তো তুমিও 3 দিন উপবাস করো বা না খেয়ে থাকো। তুমি যদি এর মধ্যে নসিরাম বাবু অর্থাৎ যার আশ্রয়ে কমলাকান্ত রয়েছে, নসিরাম বাবু একজন জমিদার গোত্রীয় একজন ব্যক্তি, তার আশ্রয়ে কমলাকান্ত রয়েছে, সেই নসিরাম বাবুর ভান্ডার ঘরে বা ভাড়ার ঘরে বা রান্নাঘরে গিয়ে তুমি যদি চুরি করতে গিয়ে ধরা না পড়ো, তাহলে আমাকে ঠ্যাঙা দিয়ে মেরো বা লাঠি দিয়ে মেরো, আমি আপত্তি করবো না। অর্থাৎ তার আগে এই কার্যটা তোমার করতে হবে। বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। এখানে যেন একটা আহ রঙ্গব্যঙ্গ করেই বলা হচ্ছে যে যে বিজ্ঞ লোকের মত এই, যখন হেরে যাবে তর্কযুদ্ধে তখন কি হবে, গম্ভীরভাবে উপদেশ দেবে। অর্থাৎ এখানে কমলাকান্ত হেরে যাচ্ছে বিড়ালের সাথে তর্কে, তখন গম্ভীরভাবে কিছু উপদেশ দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। আমি সেই প্রথানুসারে মার্জারকে বললাম, এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ। এই যে তুমি যে সমস্ত কথাগুলো বলছো এগুলো নীতিবিরুদ্ধ কথা, এগুলো সঠিক নয়, এগুলো নীতিশাস্ত্রে এই ধরনের কথা বলা নেই। আর এর আন্দোলনে বা এর আলোচনায়ও পাপ, এই আলোচনায়ও পাপ রয়েছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি এই ধরনের ভাবনা টাবনা ত্যাগ করে ধর্ম আচরণ বা মানে ঠাকুর দেবতা ইত্যাদি নিয়ে থাকো। অর্থাৎ তাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। অর্থাৎ তুমি যদি চাও তাহলে তোমাকে পড়ার জন্য বই দিতে পারি। দুজন লেখকের কথা বলা হয়েছে বা দুজন তাত্ত্বিকের কথা বা ধর্মগুরুর কথা বলা হয়েছে। তার মধ্যে প্রথম জনের নাম হলো নিউম্যান, কার্ডিনাল জন হেনরি নিউম্যান। তিনি ইংল্যান্ডের একজন ধর্মগুরু এবং দ্বিতীয় জন যে পার্কারের কথা বলা হয়েছে তিনি হলেন থিওডর পার্কার। তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ধর্মগুরু। পার্কার পাশাপাশি কৃতদাস ব্যবস্থা ইত্যাদির বিরুদ্ধে তিনি নানা ধরনের কথা বলেছেন, নানা ধরনের আন্দোলন করেছেন। এই দুই ধরনের এই ধর্মগুরুর কথা বলে আসলে বিড়ালকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার বা তাকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করা হয়েছে, যাতে বিড়াল এই ধরনের সোশিয়ালিস্টিক কথাবার্তা ভুলে যায়। আর পাশাপাশি বলা হচ্ছে যে কমলাকান্তের দপ্তর পড়লেও কিছু উপকার পেতে পারো। আর কমলাকান্তের দপ্তরে যা সমস্ত লেখা আছে, আর কিছু হোক বা না হোক, আফিং এর অসীম মহিমা, আফিং খেলে কি কি প্রভাব পড়ে সেই সমস্ত জিনিস তুমি বুঝতে পারবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব। এখন নিজের জায়গায় চলে যাও, প্রসন্ন কালকে কিছু ছানা দেবে বলেছে, যখন আমি খাবো সেই সময় এসো, দুজনে ভাগ করে খাবো। অর্থাৎ তাকে ভোলানোর চেষ্টা হচ্ছে। অদ্য আর কাহারও হাড়ি খাইও না, আজকে আর কারো হাড়ি ভেঙে বা হাড়ি থেকে চুরি করে কিছু খেও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও, বরং ক্ষুধায় যদি প্রচন্ড খিদে পায় আর কি, তবে পুনর্বার আসো, আরেকবার এসো, এক সরিষাহর, একটা সর্ষে দানার মতো পরিমাণ আফিং দেবো, তোমাকে আফিং দেবো। আসলে আফিং এর নেশার মাধ্যমে সমাজের যে মূল এই অসাম্যের যে চিন্তা ভাবনাগুলো, এগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটাই বলা হচ্ছে। মার্জার বলিল, আফিং এর বিশেষ প্রয়োজন নাই, অর্থাৎ আফিংকে সমস্ত কিছু ভুলে থাকার আমার ইচ্ছে নেই, তবে হাড়ি খাওয়ার কথা, অর্থাৎ খিদে পেলে যে অন্যের হাড়ি ভেঙে খাওয়া, সেটা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে, সেটা
ক্ষুধানুসারে আমি বিবেচনা করব। অর্থাৎ বিড়াল কিন্তু যথেষ্ট যুক্তিবাদী, বুদ্ধিমান। মার্জার বিদায় হইল, সে বিড়াল এই কথা বলে চলে গেল। একটা পতিত আত্মাকে, একটা পতিত বলতে সমাজ থেকে বিচ্যুত বা সমাজ থেকে আহ সরে গেছে, পথভ্রষ্ট, সেরকম একটা আত্মাকে যেন অন্ধকার থেকে আলোয় এনেছি, অর্থাৎ তাকে আমি জ্ঞান দান করেছি, সে যেন আমার দ্বারা প্রভাবিত হয়েছে। এই যে আত্মতৃপ্তি বা এই যে উপলব্ধিটা নিজের হলো, বাস্তবে তা নয়, এটা ভেবে কমলাকান্তের বড় আনন্দ হলো। এবং শেষে শ্রী কমলাকান্ত চক্রবর্তী এই অংশটা লিখে এই প্রবন্ধটির আলোচনা শেষ হলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।